সবাইকে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার এবং উচ্চ মাধ্যমিকের দর্শনের লজিক ক্লাসে স্বাগত। আজকের 3 নম্বর ক্লাসে আলোচনা করব নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার। আগের দুটো ক্লাসে মোট 5টা নিয়ম এবং কিছু উদাহরণ আলোচনা করা হয়েছে। আজকের ক্লাসে আর বাদবাকি নিয়মগুলো আলোচনা করা হবে। নিয়ম 6 থেকে 10। 6 নম্বর নিয়ম, হেতুপদ দুটি আশ্রয় বাক্যে একই অর্থে ব্যবহৃত হবে। তাহলে 6 নম্বর নিয়ম কি বলছে? হেতুপদ দুটি আশ্রয় বাক্যে একই অর্থে ব্যবহৃত হবে। আর যদি ভিন্ন অর্থে ব্যবহৃত হয়, যদি একই অর্থে ব্যবহৃত না হয়, ভিন্ন অর্থে ব্যবহৃত হলে যুক্তিটি অবৈধ হবে এবং অনেকার্থক হেতুদোষ ঘটবে। 7 নম্বর নিয়ম, দুটি আশ্রয় বাক্য সদর্থক বচন হলে সিদ্ধান্ত ও সদর্থক বচন হবে। 8 নম্বর, একটি আশ্রয় বাক্য নঙর্থক বচন হলে সিদ্ধান্ত ও নঙর্থক বচন হবে। 9 নম্বর, একটি আশ্রয় বাক্য বিশেষ বচন হলে সিদ্ধান্ত ও বিশেষ বচন হবে। আর 10 নম্বর, 3টি বচন থাকবে। 6 নম্বর নিয়ম কি বলছে? হেতুপদ দুটি আশ্রয় বাক্যে একই অর্থে ব্যবহৃত হবে। যদি ভিন্ন অর্থে ব্যবহৃত হয় তাহলে কি দোষ হবে? অবৈধ হবে যুক্তিটি এবং অনেকার্থক হেতুদোষ ঘটবে। 7 নম্বর, দুটি আশ্রয় বাক্য যদি সদার্থক বচন হয় তবে সিদ্ধান্ত কি হবে? সদার্থক বচন হবে। 8 নম্বর, একটি আশ্রয় বাক্য নঙর্থক বচন হলে সিদ্ধান্ত নঙর্থক বচন হবে। 9 নম্বর, একটি আশ্রয় বাক্য বিশেষ বচন হলে সিদ্ধান্ত বিশেষ বচন হবে। আর 10 নম্বর, 3টি বচন থাকবে। তাহলে তোমরা এই নিয়মগুলো ভালো করে পড়বে এবং মুখস্থ করে নেবে। দেখো উদাহরণ, দেখো 5 নম্বর উদাহরণ, বরফ নিশ্চয়ই একটা রোগ, কেননা বরফ ঠান্ডা এবং ঠান্ডা এক ধরনের রোগ। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ সিদ্ধান্ত খুঁজে বের করা। সিদ্ধান্ত কোনটা? কেননার আগের বাক্য, বরফ নিশ্চয়ই একটা রোগ, তাহলে এটি সিদ্ধান্ত হবে। অতএব চিহ্নিত এলেপ করে কি বচন হবে? বরফ নিশ্চয়ই একটা রোগ, এ বচন হবে। বরফ হয় একটি রোগ। দেখো এখান থেকে আমরা দুটো পদ পেলাম। একটা পদ পেলাম পক্ষপদ বরফ, আর সাধ্যপদ পেলাম একটি রোগ পি। এবার খুঁজবো বরফ আর কোন বাক্যে আছে। দেখো বরফ আছে, বরফ ঠান্ডা, তাহলে এটা অপধান আশ্রয় বাক্য হবে। কি বচন হবে? এ বচন। বরফ হয় ঠান্ডা। আর দেখো বাকি আছে ঠান্ডা
এক ধরনের রোগ, এটা প্রধান আশ্রয় বাক্য হবে। কি বচন? এ বচন। যে ঠান্ডা হয় একটি রোগ। দেখো সাজানো হয়ে গেল, এবার কাজ চিহ্নিত করা। বরফের নিচে এস লিখব পক্ষপদ, একটি রোগের নিচে পি লিখব সাধ্যপদ, আর ঠান্ডা হেতুপদ, ঠান্ডা হেতুপদ। এবার আমরা পরপর নিয়ম অনুসরণ করব। তাহলে প্রথম নিয়ম দেখব, দুটি আশ্রয় বাক্য নঙর্থক বচন হবে না। দেখো নঙর্থক বচন হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম দেখব, দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না। দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখব, যে প্রত্যেকটি নাই 3টি পদ থাকবে। দেখো 3টি পদই আছে, না হলে M1 M2 হতো, P1 P2 হতো, S1 S2 হতো। 4 নম্বর নিয়ম দেখব, যে হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য হয় বিধেয় অব্যাপ্য, এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য বিধেয় অব্যাপ্য, ব্যাপ্য অব্যাপ্য। তাহলে হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। তাহলে হেতুপদ মানে কি? এম, ঠান্ডা। দেখো প্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। 5 নম্বর নিয়ম দেখব, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। দেখো পক্ষপদ 2 জায়গায় ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। সাধ্যপদ 2 জায়গায় অব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। 6 নম্বর নিয়ম দেখব, যে হেতুপদ দুটি আশ্রয় বাক্যে একই অর্থে ব্যবহার করা হবে। দেখো প্রধান আশ্রয় বাক্যে হেতুপদ ঠান্ডা বলতে ঠান্ডা হয় একটি রোগ। তাহলে এখানে ঠান্ডা বলতে কি বোঝানো হয়েছে? ওই সর্দি কাশি জাতীয় রোগকে বোঝানো হয়েছে। আর অপ্রধান আশ্রয় বাক্যে দেখো লেখা আছে বরফ হয় ঠান্ডা। তাহলে এখানে ঠান্ডা বলতে কি বোঝানো হয়েছে? শীতলতাকে বোঝানো হয়েছে। দেখো একই অর্থে ব্যবহার করা হয়নি, তাহলে এটা অবৈধ হয়েছে এবং অনেকার্থক হেতুদোষ। তাহলে এবার মূর্তি আর সংস্থান বের করতে। মূর্তি, তাহলে মূর্তি কীভাবে লিখবো? বচন 3টে হচ্ছে মূর্তি, এ এ এ, এটা হচ্ছে মূর্তি। সংস্থান বের করব, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। প্রধান আশ্রয় বাক্যে প্রথমে এম আছে আর পরে পি আছে। অপ্রধান আশ্রয় বাক্যে আছে এস আর এম, আমরা এম এম এ যোগ করব। কোন সংস্থান? প্রথম সংস্থান। তাহলে এবার ব্যাখ্যা বলে পয়েন্ট করে তোমরা লিখবে যে উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ, যুক্তিটি অবৈধ, অনেকার্থক, হেতুদোষ। কারণ নিরপেক্ষ ন্যায়ের নিয়ম হলো হেতুপদ দুটি আশ্রয় বাক্যে একই অর্থে ব্যবহৃত হবে। এই নিয়ম মানা হয়নি, কেননা প্রধান আশ্রয় বাক্যে হেতুপদ ঠান্ডা বলতে সর্দি কাশি জাতীয় রোগকে বোঝানো হয়েছে এবং অপ্রধান আশ্রয় বাক্যে হেতুপদ ঠান্ডা বলতে শীতলতাকে বোঝানো হয়েছে। তাই যুক্তিটি উপরিক্ত দোষে দুষ্ট। তোমরা ঠিক এইভাবে ব্যাখ্যা লিখবে, লিখলে তোমরা 4 নাম্বার থাকবে, তোমরা 4-এ 4 পেয়ে যাবে। দেখো পরের উদাহরণ দেখো, সে এত ভালো যে মিথ্যা কথা বলে না। দেখো এখানে 3টে বাক্য ছিল, কিন্তু এখানে একটা বাক্য আছে। তাহলে আমরা কিভাবে করব? ভয়ের কোনো কারণ নেই। তোমরা মনে রাখবে যে যদি বাক্যটা সদার্থক হয়, সদার্থক হয় তাহলে 3টেই এ বচন হবে। প্রধান আশ্রয় বাক্য এ বচন, অপ্রধান আশ্রয় বাক্য এ বচন, আর সিদ্ধান্ত এ বচন। আর যদি নঙর্থক হয় তাহলে ই, প্রধান আশ্রয় বাক্য ই বচন, অপ্রধান আশ্রয় বাক্য এ বচন, আর সিদ্ধান্ত ই বচন। আমরা এই আকারে সাজাবো। অথবা এটা এইভাবে করা যায়, এ ই ই, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা করতে পারো, কিন্তু তোমরা এটাই করবে ই এ ই। তাহলে দেখো এই বাক্যটা নঙর্থক বাক্য না আছে, তাহলে আমরা কি লিখবো? প্রধান আশ্রয় বাক্য ই বচন, অপ্রধান আশ্রয় বাক্য এ বচন, আর সিদ্ধান্ত ই বচন। তাহলে প্রথমে আমরা
অপধানাশ্রয় বাক্যটা লিখে নেব। দেখো এখানে সে একটা পদ, এত ভালো একটা পদ, আর মিথ্যা কথা বলে একটা পদ, তিনটে পদ আছে। তাহলে সেটাকে আমরা পক্ষপদ করব। তাহলে সে হয়, দেখো এখানে এত আছে, তাহলে এতর পরিবর্তে আমরা কি লিখব? অত্যন্ত, অত্যন্ত ভালো ব্যক্তি, সেটাকে পক্ষপদ, তাহলে সে নয়। দেখো মিথ্যা কথা বলে, একবারে আমরা কি লিখতে পারি? মিথ্যাবাদী, তাহলে সে নয় মিথ্যাবাদী, মিথ্যাবাদী। তাহলে প্রধান আশ্রয় বাক্য আমাদের তৈরি করতে হবে। দেখো সে দুবার ব্যবহার করা হয়েছে, আর আমরা জানি প্রত্যেকটা পদ দুবার করে ব্যবহার করা হয়। তাহলে অত্যন্ত ভালো ব্যক্তি আর মিথ্যাবাদীতে ই বচন লিখব। তাহলে কোনো অত্যন্ত ভালো ব্যক্তি নয় মিথ্যাবাদী। তাহলে সাজানো হয়ে গেল, এবার কাজ চিহ্নিত করা। তাহলে সে হচ্ছে পক্ষপদ এস, মিথ্যাবাদী সাধ্যপদ পি, সের নিচে এস লিখব, মিথ্যাবাদীর নিচে পি লিখব, অত্যন্ত ভালো ব্যক্তি, অত্যন্ত ভালো ব্যক্তি হেতুপদ এম। এবার আমরা পরপর নিয়ম অনুসরণ করব। তাহলে প্রথম নিয়ম দেখব, দুটি আশ্রয় বাক্য, নঙর্থক বচন হবে না। দেখো নঙর্থক বচন হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম দেখো, দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না। দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখো, প্রত্যেক দিনে 3টি পদ থাকবে। দেখো 3টি পদই আছে, না হলে M1 M2 হতো, P1 P2 হতো, S1 S2 হতো। 4 নম্বর নিয়ম দেখবো যে হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো ই বচনে উভয় পদ ব্যাপ্য হয়, এই বচনের উদ্দেশ্যে ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য, ই বচনে উভয় পদ ব্যাপ্য। তাহলে হেতুপদ কি? এম, অত্যন্ত ভালো ব্যক্তি, প্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। 5 নম্বর নিয়ম দেখবো, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। দেখো পক্ষপদ 2 জায়গায় ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। সাধ্যপদ মিথ্যাবাদী দেখো 2 জায়গায় ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। তাহলে এই 5টা নিয়ম মানলে কি হবে? যুক্তিটি বৈধ হবে। তাহলে আমরা মূর্তি লিখব, মূর্তি। তাহলে মূর্তি কি হবে? ই, এ ই মূর্তি। সংস্থান আঁকবো, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। প্রথমে আছে এমপি, তাহলে আমরা এমপি লিখব প্রধান আশ্রয় বাক্যে। অপ্রধান আশ্রয় বাক্যে আছে এস এম, এম এম এর যোগ করব। কোন সংস্থান? প্রথম সংস্থান। ব্যাখ্যা পয়েন্ট করে তোমরা এইভাবে লিখবে যে উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ, যুক্তিটি বৈধ কারণ ন্যায়ের সকল নিয়ম মানা হয়েছে, এটি প্রথম সংস্থানের বৈধ মূর্তির নাম। বৈধ মূর্তির নাম কি হবে? দেখো মূর্তি হলে বৈধ মূর্তির নাম হবে সিলারেন্ট, CELARENT, আর বছরের নিচে আন্ডারলাইন করতে হবে। তাহলে তোমরা এইভাবে করতে পারলে তোমরা ফুল নাম্বার তোমরা পাবে। তা তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, কোথাও অসুবিধা হলে কমেন্ট করে জানাও। আবার দেখা হবে পরের ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।